নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের ফান্ডামেন্টাল জিকে চ্যানেলে। সেটা কি প্রিহিস্টোরিক পিরিয়ড। প্রিহিস্টোরিক পিরিয়ড আমাদের যদি বুঝতে হয় তাহলে কি বুঝতে হবে, আমাদের আগে একটু টাইম পিরিয়ডটা দেখে নিতে হবে। দেখো হিস্ট্রির আমরা যখন ইতিহাস পড়তে যাই তার তিনটে ভাগ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে হিস্ট্রিক পিরিয়ড, একটা প্রোটো হিস্ট্রিক পিরিয়ড এবং একটা প্রিহিস্টোরিক পিরিয়ড। দেখো প্রথমে হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড কি, যেখানে কি বলতো মানুষের কোনো স্ক্রিপ্ট বা কোনো বর্ণমালা ছিল না, মানে মানুষ তখন কি লিখতে পারতো না। প্রোটো হিস্ট্রিক দেখো এমন একটা পিরিয়ড, যে পিরিয়ডে কি বলতো মানুষ লিখতে তো পারতো, কিন্তু সেই যে লেখা, সেই যে ধরন বা যে ভাষাটা ব্যবহার করা হতো সেটা বর্তমান সমাজের মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি। কি করতে পারেনি? আবিষ্কার করতে। যেমন আমাদের একটা এক্সাম্পল হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে বর্ণমালা থাকলেও পড়তে পারা যায়নি। ঠিক আছে। আর হিস্ট্রিক পিরিয়ড কি, যেখান থেকে মানে ইতিহাসের সেই সময়কাল থেকে, যেখানে কি বলতো যে ইতিহাসের সেই সময়কাল যেখানে মানুষ বর্ণমালা ছিল এবং মানুষ সেটাকে পড়তেও পারতো, তার মানে সেটা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড। দেখো ইতিহাসের যে যদি আমরা ফ্লোটা দেখি তাহলে মানুষ আজ থেকে 4.5 বিলিয়ন ইয়ার এগো পৃথিবীর জন্ম হয়। কিন্তু পৃথিবীর জন্ম হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের যে হিউম্যান সিভিলাইজেশন বা আমরা যদি বলতে পারি যে হিউম্যানের যে কার্যকলাপের সময় কিন্তু অনেকটা পথ থেকে শুরু হয় এবং অনেক পিরিয়ড রয়েছে। কিন্তু মানুষের যখন সভ্যতা শুরু হয়, সেই সভ্যতাকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করি, যেমন একটা প্লিস্টোসিন এজ রয়েছে, সেই প্লিস্টোসিন এজের যে সময়কালটা রয়েছে, যেমন তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের আলোচনা করতে অনেকটা সুবিধা হবে। যেমন একটা হচ্ছে লিথিক এজ, মানে এখানে কি প্রিহিস্ট্রিক পিরিয়ডের এমন একটা টাইম পিরিয়ড যেখানে কি বলতো যে পাথরের হাতিয়ারই মানুষ ব্যবহার করতো। যেহেতু পাথরের হাতিয়ার ব্যবহার করতো তাই একে বলা হয় লিথিক এজ। তারপরে যেমন দেখো সভ্যতার আরেকটা বড়, সেটা হচ্ছে কপারের হাতিয়ার। তারপরে ব্রোঞ্জ আবিষ্কার করেছিল মানুষ, মানে ব্রোঞ্জ তো বুঝতেই পারছো। এবং তারপরে কি আয়রন এজের পর থেকে কিন্তু পৃথিবীর ইতিহাসের একটা চরম বিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আমরা প্রত্যেকটা এজের একটা ডিভিশন রয়েছে। আমরা প্রথম যেহেতু লিথিক এজটা খুবই বড়, যেখানে মানুষের সমস্ত বড় কার্যকলাপগুলো এই সময় পিরিয়ডে ছিল। লিথিক এজটা আমাদের প্রিহিস্ট্রিক পিরিয়ডের জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্যই লিথিক এজটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যালিওলিথিক, মানে হচ্ছে পুরাতন পাথরের যুগ, তার মেসোলিথিক মানে মধ্য পাথরের যুগ, এবং নিওলিথিক মানে নতুন পাথরের যুগ। তাহলে প্যালিওলিথিক যদি এজটাকে আমরা ধরা হয় তাহলে এর সময়কাল ছিল কত? 5 লাখ বছর, মানে 5 লক্ষ বছর পূর্ব থেকে 10,000 বছর পর্যন্ত। 10,000 এটা বিসি। এই বিসিই বা বিসি আমরা যে কথাটা বলি, এটা হচ্ছে এখানে আমরা টাইম পিরিয়ডটা একবার দেখবো। দেখো সময়টা এইভাবে ফ্লো হচ্ছে, মানে পিছন থেকে আস্তে আস্তে করে বার্থ, মানে এই যে বিসি হচ্ছে বার্থ অফ ক্রাইস্ট, মানে বিসি হচ্ছে বার্থ অফ ক্রাইস্ট, মানে হচ্ছে দেখো বিসির ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রাইস্ট। তাহলে ক্রাইস্টের আগে যে টাইম পিরিয়ডটা ছিল সেটা উল্টো দিক থেকে আসতো। যেমন আমরা 5 লাখ থেকে কত লিখেছি? 10,000 পর্যন্ত। তারপরে যখনই জিজাস ক্রাইস্টের জন্ম, তাকে যেটাকে ইংরেজরা বা যেটাকে জর্জিয়ান ক্যালেন্ডার বা ইংরেজরা যে আমাদের ভারতীয় যে ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডারটা ব্যবহার করে সেটা জর্জিয়ান ক্যালেন্ডার বলা হয়। এবং সেটা কি জিসাস ক্রাইস্টের জন্মের পর থেকে শুরু হয়েছে। তাহলে এই টাইম স্কেলটা এইভাবে চলেছে। আমাদের ইতিহাসের যদি আমরা পুরো টোটাল পিরিয়ডটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান 1947 সাল পর্যন্ত যে সময় পিরিয়ডটা রয়েছে সেটাই ভারতের ইতিহাসের পিরিয়ড। তার আগে কিন্তু ছিল কি পুরো প্রিহিস্ট্রিক পিরিয়ড। আয়রন এজ যখন আয়রন মানুষ আবিষ্কার করতে শিখে গেল, তখন কি বলতো তারা সাম্রাজ্যবাদী ভাবনা চিন্তা তাদের মনের মধ্যে চলে আসলো এবং তারা কি তৈরি করতে শুরু করলো, তারা যে মহাজনপদ যে ব্যাপারটা সেটা তৈরি হয়ে গেল এই সময়। তাহলে আমরা যদি একটা করে ভাগ করে আসি, প্রথমে লিথিক এজকে দেখছি। লিথিক এজ কত? যে 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে কত? 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই যে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, এই টাইমে কিন্তু একটা বড় ইনসিডেন্ট ঘটেছিল। সেটা হচ্ছে কি বলতো? আগুনের আবিষ্কার।
যদি আমাদের প্রশ্ন হতে পারে যে আগুন আবিষ্কার কোন যুগে হয়, সেটা হচ্ছে প্যালিওলিথিক এজে, এবং সেটা ধরা হয় আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দে। দেখো প্যালিওলিথিক এজকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা কি লোয়ার প্যালিওলিথিক, একটা মিডিল প্যালিওলিথিক এবং একটা আপার প্যালিওলিথিক। তাহলে লোয়ার প্যালিওলিথিকে হচ্ছে, দেখো এখানে তেমন কিছু জানার তেমন দরকার নেই, এই সময় দুটো জিনিস আমাদের জেনে নিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। একটা হচ্ছে হাতিয়ারের ধরন, এখানে 2 রকমের হাতিয়ার দেখা যেত, একটা হচ্ছে কোর টুল, আরেকটা হচ্ছে ফ্লেক টুল। কোর টুল মানে কি, যে টুলটা একদম ডাইরেক্ট সরাসরি পাথর থেকে তৈরি করা হতো তাকে কোর টুল বলা হয়, এবং ফ্লেক টুল যে টুলটা কি পুরোপুরিভাবে প্রথমে মূল পাথরটাকে ভেঙে তার উপর কি বলতো ভেঙে একটা টুকরোকে একটা হাতিয়ারের রূপ দেওয়াকেই বলা হতো হচ্ছে ফ্লেক টুল। এবং এই সময়টা যে বিষয়টা আরও একটা জানা খুবই জরুরি, সেটা কি, যে এই সময় কোন জায়গায় কী কী সিভিলাইজেশন ছিল। তাহলে কোর টুলের যে সিভিলাইজেশন ছিল সেটার নাম হচ্ছে সোহান, কোথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর ফ্লেক টুলের যেটা রয়েছে উল্টো হয়ে গেল, কোর টুলের ক্ষেত্রে রয়েছে হচ্ছে মাদ্রাজ, আর ফ্লেক টুলের ক্ষেত্রে রয়েছে হচ্ছে সোহান। তাহলে এই যে টাইম দুটো রয়েছে, এই দুটো কি বলতো, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সোহান কোথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে, আর মাদ্রাজ তো তোমরা বুঝতেই পারছো যে তামিলনাড়ু এবং কর্ণাটকের যে বেস এরিয়াটা রয়েছে সেটাই। এবং মিডিল এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মিডিল যে এজটা ছিল, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়কাল। এটা কি, যে এখানে জানার কিছুই নেই তেমন একটা। মিডিল হচ্ছে এই মিডিল যে প্যালিওলিথিক এজ, সেখানে কি তৈরি হচ্ছে, এখানে দুটো সভ্যতা রয়েছে, একটা নর্মদা উপত্যকায় একটা রয়েছে, আরেকটা হচ্ছে কি, একটা নর্মদা উপত্যকায় রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে আরেকটা কি তুঙ্গভদ্রা। কি কোথায়, তুঙ্গভদ্রাতে, তুঙ্গভদ্রা নদী উপত্যকায় এই দুটো সিভিলাইজেশন দেখা গেছে। এবং আপার প্যালিওলিথিকে কি, এখানে একটা জানা দরকার, সেটা হচ্ছে এইখানে যে হাতিয়ারটা ছিল, সেই হাতিয়ারের একটা বিশেষত্ব মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে এই হাতিয়ার ছিল কিসের, এখানে পাথরের হাতিয়ার ছিল, কিন্তু তার সাথে সাথে কিসের হাতিয়ার দেখা গেছে, এখানে হচ্ছে হাড়ের তৈরি হাড়ের হাতিয়ার এখানে একটা বিশেষত্বের দাবি রাখে। এবং এর দুটো ইম্পর্টেন্ট সাইট আমরা জেনে নেব, একদম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটু, আরেকটা হচ্ছে কার্নালের একটা বিশেষত্ব আছে, এইখানে আরেকটা জিনিস দেখা যায়, এই হাড়ের হাতিয়ারের সাথে সাথে এইখানে কেপ পেন্টিং। তাহলে আমাদের পরে তা মেসোলিথিক এজটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের পরে হচ্ছে নিওলিথিক এজ। এটা শুরু হচ্ছে কত, এটা শুরু হচ্ছে 6000, দেখো 6000 বিসি থেকে কত 1000 বিসি পর্যন্ত। তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে নিওলিথিক এজ হচ্ছে ইতিহাসের এমন একটা পর্যায় যেখানে কি বলতো সমস্ত কিছু ইনোভেটিভ, যেমন এগ্রিকালচার থেকে শুরু করে হাতিয়ার তৈরির একটা নতুন কৌশল, যেমন পলিশড হাতিয়ার যেগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ধরনের বিভিন্ন প্রকারের হাতিয়ারের একটা সমন্বয় এখানে দেখা গেছে। তাছাড়া এখানে নতুন নতুন যে ঘোড়া বা যে আমাদের চাকা থেকে শুরু করে সমস্ত কিছুই আবিষ্কারের যদি কোনো কথা বলা হয়, মানে বাসস্থান, মানুষ গুহার থেকে কিসে বাড়ি, এই যে আজকে যে মডার্ন যে ইনফ্রাস্ট্রাকচার ঘর বাড়ি তৈরি, তার একটা প্রণালীও কিন্তু শুরু হয়েছিল এই নিওলিথিক এজে। এবং নিওলিথিক ভারতে দেখো নিওলিথিক এজটা আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে নিওলিথিক আর মেসোলিথিক এজটা অনেকটাই একই জায়গায় দেখা গেছে। কিন্তু আমাদের ভারতের নিওলিথিক এজের দুটি খুব গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে, একটা হচ্ছে বুরজাহাম, আরেকটা কি, বুরজাহাম কোথায় অবস্থিত, অবশ্যই জম্মু আর কাশ্মীরে, আরেকটা রয়েছে আসামে। এই দুটো জায়গার সিভিলাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে নিওলিথিক এজ দেখো আমাদের ব্যাপারটা সব ইনোভেটিভ জিনিসগুলো তৈরি হয়েছে নিওলিথিক এজ। এবার দেখো যদি আমাদের এটা লিথিক এজ যদি হয়ে যায়, তাহলে আমরা একটা একটা করে উপর থেকে দেখবো। দেখো কপার এজ দেখো এই নিওলিথিক এজের একটা পার্ট ছিল কিন্তু কপার এজ, কারণ এই সময় মানুষের প্রথম কোনো ধাতুর আবিষ্কার করেছিল, সেটি কি ছিল, সেটি ছিল হচ্ছে কপার, বা যেটাকে আমরা বলতে পারি তামা। দেখো এই এজটা ছিল কত, 5000 থেকে, ঠিক আছে 5000, মানে দেখো নিওলিথিক এজের মধ্যে কিন্তু কপার এজটা বিভিন্ন জায়গায় দেখা যায়। এবং এর সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব কোথায়,
পরবর্তী ভিডিও যখন আমরা ব্রোঞ্জ এজ মানে ব্রোঞ্জ এজের একটা বড় সিভিলাইজেশন, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল এবং এটা চলেছিল কত, এটা চলেছিল হচ্ছে 1200 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং তারপরে 1000 খ্রিস্টাব্দের অ্যারাউন্ড ভারতে কি হয়, যে আয়রনের আবিষ্কার হয়, যেটা কি ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণ এই আয়রন এজ বা আয়রন এজ কিন্তু এখনও চলছে এবং এই আয়রন এজটার উপর ডিপেন্ড করেই কিন্তু কি হয়েছে, আমাদের যে সাম্রাজ্যবাদিতা মানে মহাজনপদ, যেটা হচ্ছে মহাজনপদ মানে তোমরা জানোই ষোড়শ যে মহাজনপদ ছিল, সেই মগধ থেকে শুরু করে অম্বক, কৌশাম্বী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তৈরি হয় কোথায়, এই এবং সিভিলাইজেশনের যে অরিজিনাল কনসেপ্টটা পুরোপুরিভাবে অ্যাকুমুলেট হয় কিন্তু আয়রন এজ। এবং আয়রন এজ যখন 1000 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক ধরা এবং বর্তমানে ওটা চলছে, এবং এই যুগেরই একটা ভাগ হয়েছে কি 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এইখান থেকে কি হয় পৃথিবীতে বা এই আয়রন এজেরই কিন্তু মানুষ প্রথম লিখতে শুরু করে এবং হিস্ট্রির অরিজিনাল পার্টটা শুরু হয় এই পার্ট থেকেই। এবং তারপর জিজাস ক্রাইস্টের বাত এবং তারপর থেকে বিসির থেকে চলে হয় এডি। এবং এখানে কয়েকটা পার্ট রয়েছে যেগুলো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটা টাইমলাইন সাপেক্ষ কিন্তু একটা বড় বিষয় ইতিহাসের। তাহলে আয়রন এজের সম্পর্কে আমরা একটু জেনে নেব, কারণ এই ব্রোঞ্জ এজটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ কপার এজের কয়েকটি জায়গা রয়েছে, যেমন ধরো আমাদের কায়াথা, ঠিক আছে, কায়াথা রয়েছে, তারপরে চিরান রয়েছে। এই সভ্যতাগুলো কিন্তু কোথায় দেখা গেছিল, কপার এজে। এবং ব্রোঞ্জ এজেতে আমরা জানি আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট এক্সাম্পল কি রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আয়রন এজের কয়েকটি জায়গা রয়েছে যেটা মেইনলি হচ্ছে গাঙ্গীয় উপত্যকায় কিন্তু এই আয়রন এজ দেখা যায়। আয়রন এজের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিজি ওয়্যার। পিজি ওয়্যার, এই পিজি ওয়্যারটা আমরা জেনে নেব কি, পলিশড গ্রে ওয়্যার মানে হচ্ছে পলিশ করা গ্রে রঙের পাত্র তৈরি করা কিন্তু এই যুগেই শুরু হয়। এবং এই যুগের পরবর্তী একটা যুগ যেটা হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, মানে হচ্ছে উত্তরীয় ব্ল্যাক মানে কালো রঙের পলিশ করা ওয়্যারগুলো, মানে কালো রঙের কি, কালো রঙের পাত্র তৈরি করার যে প্রণালী সেটা কিন্তু আয়রন এজেই মানুষ শেখে, যেটা মেইনলি গাঙ্গীয় উপত্যকাকে মানে হচ্ছে আগেই দেখুন ব্রোঞ্জ এজ এবং কপার এজ কি সিন্ধু নদীর আশেপাশে এবং সিন্ধু এবং তার শাখা নদীর পার্শ্ববর্তী এরিয়াতে তৈরি হয়েছিল। কিন্তু আয়রন এজের ফলে কী হলো, গঙ্গা উপত্যকা মানে বর্তমান যে সিভিলাইজেশন পুরো বিস্তৃতই হলো কিন্তু আয়রন এজের সময়। এবং দেখো আমরা নিওলিথিক এজে একটু ফিরে গিয়ে আমরা একটা সভ্যতা সম্পর্কে ভালো করে জেনে নেব, সেটা হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সভ্যতা কি, এটা হচ্ছে আয়রন এজের একটা বড় সবথেকে মানে ইম্পর্টেন্ট একটা সিভিলাইজেশন, যেটা কি বলতো এই সিভিলাইজেশনের কিছু ভাগ আমরা ব্রোঞ্জ এজেও দেখতে পাবো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেমন এই এজে সবথেকে বড় এখানে কয়েকটা জিনিস তৈরি হয়েছিল, সেটার একটা রয়েছে হচ্ছে কি, এখানে হচ্ছে হুইট মানে হচ্ছে গম সর্বপ্রথম আবিষ্কার হয় এই সিভিলাইজেশন, এবং বার্লি, এবং আমরা জানি কটন কোথায় আবিষ্কার হয়, কটন কিন্তু সবথেকে বেশি আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্বারাই কিন্তু পৃথিবীতে প্রচারিত হয়, কিন্তু সর্বপ্রথম কিন্তু মেহেরগড় সভ্যতায় কটন প্রথমবার দেখা যায়। এবং সবথেকে বড় যে বিষয় যেমন ব্রিক্স মানে হচ্ছে পাথর, কি পাথর বলছে ইট তৈরি হয়েছিল কি বলতো, পোড়া ইট প্রথম দেখা যাচ্ছিল ব্রোঞ্জ এজে এবং সেটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কিন্তু এইখানে এক ধরনের ব্রিক্স দেখা যায়, ব্রিক্স মানে হচ্ছে ইট, সেই ব্রিক্সটা কিসের, সেটা হচ্ছে সানবার্ন। সানবার্ন মানে হচ্ছে যে সূর্যে তপ্তভাবে মানে ইট তৈরি করা হতো সূর্যের আলোতে তপ্ত করে। এবং এখানে দেখো একটা খুবই মানে আশ্চর্যকর বিষয় যে কি, যে এই সময় কিন্তু আমরা মেহেরগড় সভ্যতায় পৃথিবীতে প্রথমবারের জন্য কি দাঁতের স্কেলিং মানে দাঁতের অপারেশন করে দাঁতের উপর যে ফিলিং, আজকে আমরা যে ফিল আপগুলো করি সেটা কিন্তু কোথায় দেখা গেছিল, দাঁতের ফিল আপের কিন্তু সর্বপ্রথম উদাহরণ পাওয়া যায় এই মেহেরগড় সভ্যতাতে। তাহলে কি বলতো, এটা আমরা বুঝে গেলাম যে মেহেরগড় সভ্যতা। এবং এখানে দেখো আসামের যে কথাটা আমরা বললাম, তাই মেহেরগড় সভ্যতা কিন্তু, এবং দেখো এখানে নিওলিথিক এজে যেরকম সব ইনোভেটিভ কাজ হয়েছিল, মেহেরগড় সভ্যতাও কিন্তু একটা ইনোভেশনের কাজ করে। এবং এরপরে আমরা কপার এজ এবং ব্রোঞ্জ এজ সম্পর্কে ডিটেলস আলোচনা করব কোথায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা একটা
নতুন ভিডিও আনবো এবং আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে, যাতে কি আমরা নতুনভাবে ভিডিও আনতে পারি এবং তোমাদের আরও বেশি পরিমাণে ইনফরমেশান প্রদান করতে পারি। আজকের জন্য আমরা এই ভিডিওতে বেশি না, মাত্র 50টা লাইকের টার্গেট রাখছি। আশা করি তোমরা এই টার্গেট ফিল আপ করে আমাকে সাপোর্ট করবে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং তোমরা চেষ্টা করবো আরও নতুন ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে।